So in this class, we shall continue with the periodic properties. তো এখানে দেখো আমরা আয়নাইজেশন এনার্জি নিয়ে আমাদের আগের ক্লাসে আলোচনা চলছিল। তো আমরা এখানে আয়নাইজেশন এনার্জি রিলেটেড দু একটা ডিসকাশন করি। যেমন ধরো এমসিকিউ কোয়েশ্চেন যখন দেয়, ঠিক আছে, বা এমএসকিউ কোয়েশ্চেন, তো তোমাকে দেখবে অনেক সময় তো ডিফারেন্ট স্টেটমেন্টস দিয়ে দেয়, দিয়ে বললো উইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর কারেক্ট, তাই না? যেমন তোমাকে বলা হচ্ছে, দেখো, আই ওয়ান অফ নাইট্রোজেন, ঠিক আছে, গ্রেটার দ্যান অক্সিজেন, বাট আই টু অফ নাইট্রোজেন লেসার দ্যান অক্সিজেন। এখন তুমি যদি ভাবনা চিন্তা করো এটা কারেক্ট কিনা, খুব সহজ। তুমি কিভাবে ভাবনা চিন্তা করবে বলো? দেখো, তুমি নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে। নাইট্রোজেন তুমি জানো হিলিয়াম 2s2 2p3। তাহলে এইটার আই ওয়ানের গল্প যখন আসছে, ইলেকট্রন হ্যাজ টু বি রিমুভ ফ্রম হাফ ফিল্ড পি3 অরবিটাল, তাই তো? তাহলে হাফ ফিল্ড একটা পি3 কনফিগারেশন থেকে এটাকে রিমুভ করতে হবে। তাহলে স্বাভাবিকভাবেই the ionization energy will is expected to be higher. তাহলে আমরা এই হিলিয়াম 2s2 আর 2p2 করছি, আর অক্সিজেন যখন করছো তুমি হিলিয়াম 2s2 2p4। তো সেখান থেকে দেখো একটা ইলেকট্রন তুমি পি থেকে বার করলে হাফ ফিল্ড পি3 কনফিগারেশন ইজ গেইনড, তাই তো? তাহলে আমরা পরিষ্কার এখান থেকে তো দেখেই বুঝে যাচ্ছি যে তোমার আই ওয়ান অফ নাইট্রোজেন গ্রেটার দ্যান অক্সিজেন, সিন্স ফর নাইট্রোজেন আমরা দেখতে পাচ্ছি হাফ ফিল্ড হাফ ফিল্ড স্টেবল P3 configuration is gained. P3 configuration is gained, while for oxygen কি হচ্ছে, P3 is lost during ionization, first ionization। তাহলে এই ফার্স্ট আয়নাইজেশন এই ঘটনাটা ঘটছে। এবার তুমি সেকেন্ড আয়নাইজেশনের কথা যদি ভাবো, দেখো এই আই টু যখন করছো তখন আমরা দেখতে পাচ্ছি হিলিয়াম 2s2 2p1, আর এইখানে আই টু যখন করছো তখন এইটা দেখো, মানে এটা হচ্ছে O2+, সরি N2+ হবে, ভেরি সরি, এটা হচ্ছে তাহলে N। সো এই আই টু যখন করছি দিস ইজ N2+ হচ্ছে, আর এটা হচ্ছে O2+। এইখানে হিলিয়াম 2s2 2p2 হচ্ছে, হিলিয়াম 2s2 2p2 হচ্ছে। তাহলে এইটার ক্ষেত্রে বুঝতে পারছি যে ফর সেকেন্ড আয়নাইজেশন এখানে হাফ ফিল্ড P3 is lost, so naturally I2 will be higher, তাই তো? তাহলে আমরা বুঝতে পারছি যে অক্সিজেনের ক্ষেত্রে আই টু উইল বি হায়ার। তাহলে এই যে স্টেটমেন্টটা আছে, এই স্টেটমেন্টটা আমরা বলছি দিস ইজ কারেক্ট। তাই এরকম ভাবে দেখে নেবে, জাস্ট কনফিগারেশন দিয়ে দেখে নেবে, কিন্তু খুব সিম্পল, তাই না? তা দেখো একই টাইপের একই যুক্তিতে তোমাকে দিতে পারে হচ্ছে কিরকম, আই ওয়ান অফ, দেখো ইনস্টেড অফ অক্সিজেন আর নাইট্রোজেন তোমাকে ফসফরাস আর সালফার দিতে পারে। I1 of phosphorus greater than sulfur, I2 I2 of সালফার গ্রেটার দ্যান ফসফরাস, উল্টো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একই যুক্তি। ঠিক একই ধরনের প্রশ্ন দেখো, তাহলে তোমাকে বললো I1 of beryllium is greater than boron, but reverse is the case for second ionization। রিভার্স ইজ দ্য কেস ফর সেকেন্ড আয়নাইজেশন, মানে উল্টো হয়ে যাচ্ছে। দেখো এখান থেকেও তুমি জিনিসটাকে করতে পারো, কিছুই না, বেরিলিয়ামের কনফিগারেশনটা লেখো। দেখো বেরিলিয়াম তুমি জানো হচ্ছে হিলিয়াম
2s2, হিলিয়াম 2s2 হচ্ছে বেরিলিয়াম, তাই তো? আর বোরনটায় একটা ইলেকট্রন বেশি থাকবে, বোরনে হচ্ছে হিলিয়াম 2s2 2p1। তাহলে এখান থেকে তুমি যখন আয়নাইজ করছো, দেখো এর কনফিগারেশন বেরিলিয়াম প্লাস হচ্ছে, সো দিস ইজ হিলিয়াম 2s1, আর বোরন প্লাস হচ্ছে, দিস ইজ হিলিয়াম 2s2। তাহলে আমরা বুঝতে পারছি I1 of beryllium গ্রেটার দ্যান বোরন, সিন্স, কেন? কারণ হচ্ছে এখানে এস অরবিটাল থেকে ইলেকট্রন বার করছে, এটা পি অরবিটাল থেকে। এস অরবিটাল থেকে ইলেকট্রন বার করা সবসময় ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? এস অরবিটাল থেকে ইলেকট্রন বার করা কেন ডিফিকাল্ট? তার কারণ হচ্ছে s orbital থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট বিকজ s orbitals they are much closer to the they are much closer to the nucleus, s orbital compared to s orbital electrons গুলো ইলেকট্রন ডেন্সিটি তোমার নিউক্লিয়াসের কাছে আছে বেশি। আর p orbital এর ক্ষেত্রে দেখো ইলেকট্রনটা অতটা কাছে নেই, যার ফলে এখান থেকে ইলেকট্রন বার করা সবসময় ডিফিকাল্ট, যে কারণে I1টা এটার ক্ষেত্রে ইজ গ্রেটার, তাই তো? তাহলে আমরা এটার লজিকটা লিখিয়ে দিই জিনিসটা। আম, তাহলে আমরা বলতে চাইছি I1 of beryllium greater than boron since removal removal of electron from 2s requires greater amount of energy, requires greater amount of energy with respect to 2p, 2p থেকে বেশি এনার্জি লাগছে, তাই তো? আর উল্টোটা কেন হচ্ছে? দেখো মানে I2টা, তুমি I2 রেসপেক্টে দেখো, ওই সেকেন্ড আয়নাইজেশন I2 আর এই I2, তাহলে বেরিলিয়ামের I2 যখন হচ্ছে, তুমি বুঝতে পারছো কি যে দ্য কনফিগারেশন একটা ইনার্ট গ্যাস শেল কনফিগারেশন হচ্ছে, ঠিক আছে? তা বেরিলিয়ামের I2টা স্বাভাবিকভাবে কমে যাবে, কারণ একটা তো স্টেবল কনফিগারেশন হয়ে যাচ্ছে, ন্যাচারালি এই ইলেকট্রনটা বার করাটা সহজ হবে। আর বোরনের ক্ষেত্রে দেখো সেটা হচ্ছে না, কারণ বোরনের ক্ষেত্রে কনফিগারেশনটা এরকম হচ্ছে। তাহলে আমরা কি বলছি? সেকেন্ড আয়নাইজেশন, সেকেন্ড আয়নাইজেশন সেকেন্ড আয়নাইজেশন অফ beryllium is favored since upon removal of second electron, since upon removal of second electron the stable p stable inert gas shell configuration is obtained. Stable inert gas shell configuration is attained. তো যে কারণে এই সেকেন্ড আয়নাইজেশনটা বেরিলিয়ামের ক্ষেত্রে সহজ হচ্ছে। সো সেকেন্ড আয়নাইজেশন I2, তার মানে আমরা বুঝতে পারছি I2 অফ বেরিলিয়াম লেসার দ্যান বোরন। তাহলে দেখো এই স্টেটমেন্টটা আমাদের কারেক্ট। যখন এরকম স্টেটমেন্ট দেবে, তোমরা নিজেরা ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখে নেবে, আমি এগুলো লিখিয়ে দিলাম যাতে তোমার মনে থাকে, কিন্তু পরীক্ষার সময় তোমাকে তো তাড়াতাড়ি ইলেকট্রনিক কনফিগারেশন করে দেখে নিলেই হয়ে যাবে, কিছুই নেই। দেখো যেমন বেরিলিয়াম বোরন দিল, ঠিক তোমাকে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়ামও দিতে পারে। অর্থাৎ আমরা বলছি যে এইরকম, যে I1 of magnesium I1 of magnesium greater than aluminium, while I2 of magnesium lesser than aluminium. So this is also correct statement. হলো? তাহলে এরকম ধরনের তোমাকে আলোচনা দিতে পারে। So just a minute.
তাহলে নেক্সট আমরা আরেকটা আলোচনায় আসছি, দেখো সেটা হচ্ছে রিগার্ডিং ট্রেন্ড ট্রেন্ড ইন I2 সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ, ধরো সেকেন্ড বা থার্ড পিরিয়ড এলিমেন্ট, যেটাই দেখবে থার্ড রো এলিমেন্টস বা থার্ড পিরিয়ড এলিমেন্টস। তো এখানে না তোমাকে ওই তিন চারটে নিয়ে উইচ ইজ দি কারেক্ট চয়েস এরকম দিতে পারে। তো নর্মালি তুমি কি করবে, তোমাকে এই গ্রাফটা একটু মাথায় রাখতে হবে যে কিরকম চেঞ্জটা হওয়া উচিত বা কিরকম হচ্ছে। তো গ্রাফিক্যালি তুমি যদি দেখো I2 নর্মালি কি হওয়া উচিত, দেখো অ্যাজ ইউ মুভ অ্যালং দ্য পিরিয়ড, এই লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, কিংবা তুমি যদি দেখো এখানে ম্যাগনেসিয়াম, সরি এটা ম্যাগনেসিয়াম না, নিচে ভুল লিখে ফেললাম, সোডিয়াম করো। তাহলে এখান থেকে তুমি যদি এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, তাহলে আমরা নর্মালি কি ভাববো, এক্সপেক্টেড ট্রেন্ড এরকম হওয়া উচিত, বাড়া উচিত, তাই তো? তো যেটা অবজার্ভ ট্রেন্ড, দেখো সোডিয়ামের কথা যদি তুমি ভাবো, এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এটা থার্ড পিরিয়ড এলিমেন্ট। আমরা সোডিয়ামের কথা যদি ভাবি, দেখো সোডিয়ামের তুমি তো কনফিগারেশন জানো, দিস ইজ নিয়ন, নিয়ন 3s1, তাহলে Na প্লাস হচ্ছে নিয়ন, এই হচ্ছে Na প্লাস। তাহলে নিশ্চয়ই the ionization energy of sodium is expected to be higher than that of, much higher than that of beryllium, ঠিক আছে? কারণ দেখো এই তো ইনার্ট গ্যাস শেল কনফিগারেশন হয়ে গেছে, এখান থেকে রিমুভাল অফ সেকেন্ড ইলেকট্রন ইজ অলওয়েজ ডিফিকাল্ট। তো নেক্সট কি হচ্ছে দেখো, এই তোমার এই ধরো এই সোডিয়ামের পর আমরা যখন ম্যাগনেসিয়ামে আসছি, বা এই সোডিয়াম থেকে লিথিয়াম থেকে বেরিলিয়াম বলো, বা এই সোডিয়াম থেকে ম্যাগনেসিয়াম যেরকম বলবে, এই সোডিয়াম থেকে তুমি যখন ম্যাগনেসিয়ামে এলে, এটা আমরা দেখলাম কম। এবার ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম, ঠিক আছে? দেখো ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম যখন আসছো, দেখো ম্যাগনেসিয়ামের, তুমি যদি দেখো ম্যাগনেসিয়ামের নিয়ন Mg, এই 3s2, আর Mg প্লাস হচ্ছে নিয়ন 3s1, তাহলে এইখান থেকে সেকেন্ড আয়নাইজেশন হবে। তাহলে অ্যালুমিনিয়াম প্লাসের কনফিগারেশন কি হবে, নিয়ন 3s2। তাহলে অবভিয়াসলি এখান থেকে ইলেকট্রনটা বার হওয়া সহজ, কারণ এটা যদি বেরোয় একটা ইনার্ট গ্যাস শেল কনফিগারেশন হবে, তার মানে আমরা বুঝতে পারছি এই I2টা লো হবে কম্পেয়ার টু দিস I2। তাহলে আমরা বেরিলিয়াম থেকে বোরন আমরা এক্সপেক্ট করব ইট শুড ইনক্রিজ, বা ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম আমরা এক্সপেক্ট করব ইট শুড ইনক্রিজ, তাই হবে, ঠিক আছে? এবার অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তো বুঝলাম আমরা। এবার তুমি যেই সিলিকনে আসছো, দেখো সিলিকনের কনফিগারেশন হচ্ছে নিয়ন 3s2, 3p, 3p2, তাহলে সিলিকন প্লাস যখন বলছি আমরা নিয়ন 3s2, 3p1, ঠিক আছে? আর সিলিকন প্লাস, তার মানে এবার তুমি এই এই অ্যালুমিনিয়ামের প্লাসের I2 কম্পেয়ার করছো উইথ সিলিকন প্লাসের I2, বুঝতে পারছো পয়েন্টটা? দেখো এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনিয়াম প্লাসের তার কনফিগারেশনটা হচ্ছে এরকম 3s2, আর সিলিকন প্লাসের কনফিগারেশন হচ্ছে 3p1। তাহলে এখানে আমরা বার করছি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন হ্যাজ টু বি লস্ট ফ্রম 3s, যেটা ডিফিকাল্ট কম্পেয়ার টু 3p। তার মানে অ্যালুমিনিয়াম প্লাসের নিশ্চয়ই আয়নাইজেশন এনার্জি সিলিকন প্লাসের থেকে বেশি হবে, অর্থাৎ সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ অ্যালুমিনিয়াম মাস্ট বি গ্রেটার দ্যান সিলিকন, বুঝতে পেরেছো? যার ফলে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইখান থেকে কিন্তু দের উইল বি আ ডিক্রিজ, এই একটা ডিক্রিজ
এই দেখো এখানে একটা ডিক্রিজ করবে, এই ডিক্রিজ করছে, ঠিক আছে? তার মানে সিলিকনে এসে ডিক্রিজ করলো। আবার টু ফসফরাস, আবার টু, সরি, এই ফসফরাসে বাড়ছে, অক্সিজেনে এইভাবে, ফসফরাসে বা সালফারে আবার বাড়ছে এইভাবে। এবং এইখান থেকে there is a very slight increase, ক্লোরিনের ক্ষেত্রে দেখবে there is a very slight increase হচ্ছে। তার মানে আমরা এখানে এই জায়গাটা যদি কনসিডার করি, বুঝতে পারছো? এই জায়গাটা মানে ধরো আমরা এই জায়গাটা যদি ভাবি, তোমাকে এই এতটা জায়গা জুড়ে তোমাকে দিতে পারে কিন্তু, বুঝেছো? এতটা জায়গা জুড়ে তোমাকে কম্পেয়ার করতে দিতে পারে। তাহলে এখানে তোমাকে বুঝতে হবে যে, বা এখানে তোমাকে বুঝতে হবে, দেখো যে অর্ডারটা ধরো ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এই চারটে দিয়ে দিল, ঠিক আছে? অর্ডার অফ আই টু, অর্ডার অফ আই টু, দেখো এই চারটে দিয়ে দিল, অর্ডার অফ আই টু, এই চারটে কি করবে? এবং ম্যাগনেসিয়াম, এইটা দেখো তোমার ম্যাগনেসিয়ামের কিন্তু সব থেকে কম হচ্ছে, ফলো করতে পারছো? তারপর হচ্ছে ম্যাগনেসিয়ামের পর হচ্ছে সিলিকন, এইটা, এই ম্যাগনেসিয়াম এখানে, তারপর সিলিকন সেকেন্ড, তার মানে এটা হচ্ছে সব থেকে কম হচ্ছে, তারপর সিলিকনে আসছে, তারপর তোমার আসছে হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর ফসফরাস। তার মানে তোমার ট্রেন্ডটা কিরকম হবে? দেখো ট্রেন্ডটা যদি তোমাকে দেখতে হয়, অর্ডার অফ আই টু, অর্ডার অফ আই টু তোমাকে এখানে, তোমার এই যে ফিগারটা কিন্তু একটু মনে রাখতে হবে, বুঝেছো? এই ফিগারটা মনে রাখলেই করতে পারবে। অর্ডার অফ আই টু তুমি দেখতে পাচ্ছ সব থেকে কম হচ্ছে ম্যাগনেসিয়াম, লেসার দেন, তারপর আসছে সিলিকন, লেসার দেন, তারপর আসছে অ্যালুমিনিয়াম, লেসার দেন ফসফরাস, ঠিক আছে? তারপর লেসার দেন সালফার, ফসফরাস ইজ লেসার দেন সালফার, লেসার দেন ক্লোরিন। তাহলে তোমাকে অর্ডারটা এইরকম কিন্তু সাজাতে হবে, বুঝতে পারছো তো? সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এই প্রথম চারটে পার্টিকুলারলি খুব ইম্পর্টেন্ট, কারণ তোমাকে তো অ্যাপ্রক্সিমেটলি চারটে দেবে, চারটে অর্ডার দিতে গেলে তোমাকে চারটে এলিমেন্ট দিয়ে কোয়েশ্চেন দেওয়াটা সবসময় সুবিধে। তাহলে এই গ্রাফ মনে রাখবে। এবং দেখো এখানে আমরা যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে সব থেকে কম, তারপর এই 2 নম্বর, তারপর এই 3 নম্বর, তারপর এই 4 নম্বর। সো দিস গ্রাফ ইজ ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এই সেকেন্ড রো ট্রানজিশন, সেকেন্ড রো এলিমেন্টের ক্ষেত্রেও এটা তুমি একই ধরনের, তুমি গ্রাফ মাথায় রাখবে, অর্ডারটাও একই ধরনের হবে, হলো? আচ্ছা, এবার আমরা আরো দু একটা জিনিস বলি। নেক্সট দেখো, ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে, আচ্ছা আরো, আচ্ছা আয়নাইজেশন এনার্জির আরো দু একটা বলি। যেমন ধরো তোমাকে ইলেকট্রোনেগেটিভিটি বলার আগে আয়নাইজেশন এনার্জি আরো দু একটা এক্সাম্পল দিই, একটু অন্য টাইপের। আচ্ছা থ্রি ডিটাও বলে নিই, তোমরা তো পড়েছো যদিও, তাহলে আর একবার বলি। ট্রেন্ড, ট্রেন্ড ইন আই টু অফ থ্রি ডি এলিমেন্টস, ট্রেন্ড ইন আই টু অফ থ্রি ডি এলিমেন্টস, ঠিক আছে? তো এখানে তুমি যদি গ্রাফিক্যালি জিনিসটাকে রেপ্রেজেন্ট করো, দেখো এই আই টু ভার্সেস, এইদিকে তুমি এলিমেন্ট গুলো দিচ্ছ, ধরো এই স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক।
ঠিক আছে, এই অ্যাটমিক নাম্বার বাড়ছে এইভাবে। তাহলে আমরা এক্সপেক্ট কি করছি, আমাদের এক্সপেক্টেড ট্রেন্ড হচ্ছে আয়নাইজেশন এনার্জি সবসময় বাড়া উচিত এরম ভাবে, তাই তো? এবং আমরা জানি যে অর্ডারটা এরকম হয়, এই বাড়ছে। ক্রোমিয়ামে কিন্তু একটা এক্সেসিভ বেড়ে যায়, সরি। সো there is a the extent of increase in chromium is that the extent of increase in chromium is much higher than what we expect। তার মানে এইভাবে বাড়ছে, ধরো এই বাড়তে এসে ক্রোমিয়ামে কিন্তু অনেকটা বেড়ে যায়, ঠিক আছে? এবং ক্রোমিয়ামে বাড়ার পর তারপর আবার ম্যাঙ্গানিজে একটু কমছে, ম্যাঙ্গানিজে কমছে, আবার টু আয়রন, টু কোবাল্ট, টু নিকেল, টু কপার, এইভাবে বাড়ছে, আবার জিঙ্কে এসে কমছে, ঠিক আছে? তো তোমাকে মোটামুটি যে জায়গাটায় আলোচনা করতে দেবে হচ্ছে, দেখো এই এই পোর্শনটা নিয়ে তোমাকে দেবে কিন্তু এই ধরো ক্রোমিয়াম বা এই ভ্যানেডিয়াম থেকে যদি দেখো, ভ্যানেডিয়াম, ক্রোমিয়াম, এই চারটে দিল ধরো আয়রন অব্দি, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, কারণ কোবাল্ট টোবাল্ট থেকে ওগুলো তো বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তো তুমি দেখো এই তুমি ক্রোমিয়ামটা ম্যাঙ্গানিজটা যে জায়গাটা রিভার্সাল হচ্ছে, এই জায়গাটা তো চেঞ্জ হচ্ছে, রিভার্সাল হয়ে যাচ্ছে। তো খুব অবভিয়াসলি তুমি বুঝতে পারছো নিশ্চয়ই, ক্রোমিয়ামে তুমি কনফিগারেশন জানো হচ্ছে আর্গন, আর্গন 3d5 4s1। তো ক্রোমিয়াম প্লাস যখন করছো আর্গন 3d5 4s0, ন্যাচারালি এই I2 উইল বি হাই, কারণ একটা স্টেবল হাফ ফিল্ড D5, স্টেবল হাফ ফিল্ড D5 কনফিগারেশন আছে, will be lost, will be lost naturally, naturally this I2 will be high, ঠিক আছে? তো যে কারণে এই I2 ভ্যালুটা খুব হাই হয়ে যাচ্ছে। আর ম্যাঙ্গানিজের ক্ষেত্রে দেখো তুমি বুঝতেই পারছো, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, তার মানে আর্গন 3d5 4s1, সরি 4s2, আর্গন 3d5 4s2। তাহলে আমরা ম্যাঙ্গানিজ প্লাস যখন করব, তাহলে সেটা কি হবে, আর্গন 3d5 4s1, আর্গন 3d5 4s1 হচ্ছে। তাহলে এখানে যখন I2 করছো এই ইলেকট্রনটা বেরোচ্ছে, এবং কনফিগারেশনটা দেখো একটা স্টেবল কনফিগারেশন হচ্ছে, অর্থাৎ দি হাফ ফিল্ড D5 কনফিগারেশন রিটেন্ড, তাই তো? হাফ ফিল্ড D5, half filled D5 configuration is retained। তার মানে প্রসেসটা ফেভার্ড, প্রসেস ফেভার্ড মানে রিকোয়ারিং লেসার অ্যামাউন্ট অফ এনার্জি, প্রসেস ফেভার্ড, প্রসেস ফেভার্ড মানে I2 এখানে ইজ লো, যে কারণে আমরা দেখতে পাচ্ছি ক্রোমিয়াম থেকে ম্যাঙ্গানিজটা কমছে। তাহলে তুমি যদি এখানে অর্ডার, অর্ডার অফ I2 দেখো, এই চারটে ধরো দিয়ে দিয়েছে, তোমাকে বললো অর্ডার অফ I2 অফ ক্রোমিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন। তো তুমি বুঝে যাচ্ছ, দেখো সব থেকে বেশি হচ্ছে এই আয়রনের, তাই তো? তার মানে I2 অফ আয়রন গ্রেটার দেন কার হচ্ছে, ক্রোমিয়াম, তাই তো? গ্রেটার দেন ম্যাঙ্গানিজ, গ্রেটার দেন ভ্যানাডিয়াম। তাহলে অর্ডারটা তোমাকে এইভাবে ভাবতে হবে, তোমাকে তো চারটে দেবে পরীক্ষায়, তাই না? অর্ডারটা নিয়ে দেখবি সবসময় চারটে এলিমেন্ট দিয়ে দেবে। সো দিস ইজ দ্য কারেক্ট অর্ডার। তোমাকে যে চারটে দিয়ে দেবে তার মধ্যে থেকে তোমাকে এই গ্রাফটা যদি তুমি মাথায় রাখো, তাহলে তুমি অটোমেটিক্যালি করে ফেলতে পারবে, আর তো কিচ্ছু নেই বলো, ঠিক আছে? এবার ধরো আর এক ধরনের আয়নাইজেশন এনার্জি তোমাকে আম, দিতে পারে, I3, মনে আছে? ল্যান্থানাইডস এর ক্ষেত্রে, if you look at the lanthanide group of elements, ল্যান্থানাইডস এর একটু দেখে নেবে, ইউরোপিয়াম, গ্যাডোলিনিয়াম, এই জায়গাটা রিভার্সাল আছে, I3, ইউরোপিয়াম গ্যাডোলিনিয়াম অ্যান্ড ইয়েটারবিয়াম লুটেশিয়াম,
প্লিজ চেক দিস ফর ল্যান্থানাইট, এটা করানো আছে, একটু দেখে নেবে, নাহলে প্লিজ চেক এনি বুক মেবি আরপিএস, এটা দেখে নেবে। আমরা আর এক ধরনের আলোচনায় আসছি, দেখো। তোমাকে বলা হলো যে কম্প্যারিজন, মানে কিছু, এগুলো তো সব কটা একটা করে এলিমেন্টের বলছিলাম আয়নাইজেশন এনার্জি, এবার এরকমও দিতে পারে তোমাকে মলিকিউল দিতে পারে। তাহলে কম্প্যারিজন অফ আয়নাইজেশন এনার্জি অফ মিথেন, অ্যামোনিয়া, ওয়াটার আর এইচএফ। ধরো তোমাকে এইরকম চারটে মলিকিউল দিয়ে দিল, দিয়ে বললো তোমাকে কম্পেয়ার করতে দিল, হ্যাঁ, তো তোমাকে বলা হলো যে এই এইগুলোর আয়নাইজেশন এনার্জি কম্পেয়ার। দেখো তোমাকে বুঝতে হবে যে এইগুলোর আয়নাইজেশন মানে কি। আয়নাইজেশন মানে এগুলো তো মলিকিউল, তার মানে এইখানে যে, দেখো তুমি হোমো লুমোর রেসপেক্টে যদি ভাবো, মানে হোমো লুমো মানে সবসময় আমরা বুঝি দিস আর নোন অ্যাজ ফ্রন্টিয়ার মলিকুলার অরবিটালস। এখন হোমোর থেকে ইলেকট্রন বেরোবে, তাই তো, হোমোর থেকে ইলেকট্রন বেরোবে, তার মানে প্রসেস অফ আয়নাইজেশন, আয়নাইজেশন যেটা হবে সেটা সবসময় হোমোর থেকে হবে। আর ইলেকট্রন অ্যাটাচমেন্ট যেটা, সেটা লুমোয় হবে, তাই তো। অর্থাৎ ইলেকট্রন মানে ইলেকট্রন অ্যাফিনিটির রেসপেক্টে যদি ভাবো, ইলেকট্রন অ্যাটাচমেন্ট সেটা কোথায় হবে, লুমোতে হবে। এবার আয়নাইজেশনটা ফেভার্ড কি নয় সেটা তো ডিপেন্ড করবে হোমোটার এনার্জি কিরকম, তাই তো। একটা হচ্ছে হোমোর এনার্জিটা যদি হাই হয় তাহলে আয়নাইজেশন সহজে হবে, কিন্তু এনার্জি যদি লো হয় তার মানে কি সিস্টেমটা স্টেবিলাইজ, তার মানে আয়নাইজেশন এনার্জি উইল বি হায়ার। হোমোর যদি লো লাইন হয় তাহলে আয়নাইজেশন এনার্জি হায়ার হবে, আর হোমোর এনার্জি যদি হায়ার হয় তাহলে সেখান থেকে ইলেকট্রন বার করলে স্টেবিলাইজেশন হয়ে যায়। এনার্জি যত হাই, ধরো হোমোর যত এনার্জি হাই, সেখান থেকে ইলেকট্রন যদি বার করে দাও হায়ার এনার্জি লেভেল থেকে, কি হবে, সিস্টেমের এনার্জি তো কমে যাবে যদি হায়ার এনার্জি হয়, তাহলে I1 আয়নাইজেশন এনার্জি উইল বি লোয়ার। আবার এনার্জির রেসপেক্টে একটা হতে পারে, আবার ইট অলসো ডিপেন্ডস আপন দি নেচার অফ দি হোমো। তুমি দেখো, ইফ ইট ইজ অফ বন্ডিং ক্যারেক্টার, বন্ডিং ক্যারেক্টার যদি হয়, ঠিক আছে, বন্ডিং ক্যারেক্টার হলে কি হবে, সেখান থেকে ইলেকট্রন বার করা ডিফিকাল্ট, তাই না। একটা বন্ডিং থেকে তুমি যদি একটা বিএমও যদি হয়, ইফ ইট ইজ এ বন্ডিং মলিকুলার অরবিটাল, সেখান থেকে তুমি যদি ইলেকট্রন বার করো, কি হবে, সিস্টেমের বন্ড অর্ডার কমে যাবে, সো দিস ইজ নট ফেভার্ড। আর যদি এটা অ্যান্টি বন্ডিং বা ইভেন নন বন্ডিং হয়, ঠিক আছে, রিমুভাল অফ ইলেকট্রন ইজ ফেভার্ড, রিমুভাল অফ ইলেকট্রন উইল বি ফেভার্ড। তাহলে এইরকম কিছু কিছু আমাদের আইডিয়াস ডেভেলপ করতে হবে, বুঝতে পারছো তো পয়েন্টগুলো। তাহলে এই আইডিয়াগুলো নিয়ে আমরা যদি এই চারটে মলিকিউল দেখি, তা আমরা মলিকিউল যখন দেখছি, আমাদের মলিকুলের স্ট্রাকচারটা কি হয় দেখি। আমাদের পক্ষে তো প্রত্যেকটা মলিকুলের আমাদের মলিকুলার অরবিটাল জানা সম্ভব না। আমরা এটুকুনি জানি যে দেখো ভাই, মিথেনের স্ট্রাকচার এরকম, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যামোনিয়া উইথ লোন পেয়ার, যখনই লোন পেয়ার থাকে মনে রাখবে এই লোন পেয়ারের এই the orbital, the homo actually contains the lone pair, and this is present in a non-bonding molecular orbital যখনই হোমো হবে, ঠিক আছে। তার মানে এই যে লোন পেয়ারটা, এই লোন পেয়ার ইজ প্রেজেন্ট ইন হোমো which is of non-bonding character। ঠিক একইভাবে দেখো ওয়াটারের ক্ষেত্রে আমরা এইভাবে দেখাচ্ছি, দুটো লোন পেয়ার। আর এইচএফ এর ক্ষেত্রেও তাই, এইচএফ এ দেখবে তিনটে লোন পেয়ার, লাইক দিস। তাহলে এবার আমরা কিভাবে ভাবনা চিন্তা করবো। অ্যাপারেন্টলি দেখো, তোমাদের মনে হতে পারে
যে এবং মিথেনে তো কোনো লোন পেয়ার নেই, তাহলে মিথেন থেকে ইলেকট্রন বার করা সব থেকে সহজ হওয়া উচিত, সব থেকে ডিফিকাল্ট হওয়া উচিত ছিল। কারণ মিথেনের দেখো হোমো যেটা, দিস ইজ অফ সিগমা বন্ডিং ক্যারেক্টার, মানে ইট ইজ আ বন্ডিং মলিকুলার অরবিটাল। বন্ডিং মলিকুলার অরবিটাল হলে আমাদের আয়নাইজেশন এনার্জি শুড হ্যাভ বিন দ্য হাইয়েস্ট, বুঝতে পেরেছো? তো আহ, এখানে হাইয়েস্ট হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যাচ্ছে এইচএফ এর I1 ইজ হাইয়েস্ট। মানে আমাদের এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন ছিল যে মিথেনের সব থেকে বেশি হবে, তারপর কি হবে, তারপর তারপর কি হবে, তারপর হওয়া উচিত হচ্ছে, দেখো এই ইলেকট্রন তো বেরোবে, এই ইলেকট্রন গুলো বেরোবে, এই লোন পেয়ার ইলেকট্রন বেরোবে, তা সেখানে যত ইলেকট্রোনেগেটিভ হবে এলিমেন্টটা, ঠিক আছে, দেখো ফ্লোরিনের এখানে যত ইলেকট্রোনেগেটিভ হবে তত ইলেকট্রন বার করা তো ডিফিকাল্ট। তার মানে আমরা এক্সপেক্ট করবো যে মিথেনের সব থেকে আয়নাইজেশন এনার্জি হাই হওয়া উচিত, তারপর এইটা, কারণ এখানে দেখো ফ্লোরিনের এই লোন পেয়ার থেকে বেরোচ্ছে, তারপর এখানে অক্সিজেন, তারপর এটা। কিন্তু অ্যাকচুয়াল অর্ডারটা দেখা যাচ্ছে যে দি অ্যাকচুয়াল অর্ডার ইজ এইচএফ। ঠিক আছে, অ্যাকচুয়াল অর্ডারটা হচ্ছে এইচএফ ইজ গ্রেটার দ্যান মিথেন। মানে আসলে রিমুভাল রিমুভাল অফ ইলেকট্রন from non-bonding molecular orbital of HF is extremely difficult. কেন? Is extremely difficult due to very high electronegativity of fluorine. এখন ফ্লোরিনের এই ইলেকট্রোনেগেটিভিটিটা হাই বলে এই অরবিটালস গুলো আরো ভেতর দিকে চলে আসছে, সেখান থেকে ইলেকট্রন বার করা খুব ডিফিকাল্ট হচ্ছে। যদিও এই ইলেকট্রনস গুলো নন বন্ডিং ইলেকট্রনস, তার সত্ত্বেও কিন্তু বার করা ডিফিকাল্ট হচ্ছে। মানে এইচএফ এর এটা গ্রেটার হয়ে যাচ্ছে কম্পেয়ার টু মিথেন, তারপর যেরকম হওয়া উচিত অ্যামোনিয়া গ্রেটার দ্যান, সরি, তারপর এখানে আমরা বলছি দিস উইল বি ওয়াটার গ্রেটার দ্যান অ্যামোনিয়া। ঠিক আছে, তার মানে ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে আমরা এটাকে ভাবনা চিন্তা করছি। মানে এটার এখান থেকে ইলেকট্রন বার করা সব থেকে ডিফিকাল্ট, তারপরে এটা আসছে, তারপরে এটা আসছে, ঠিক আছে তো। কিন্তু তার মধ্যিখানে মিথেনটা পড়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে মিথেনের যে ইলেকট্রনটা বার করবে সেটা বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে বার করতে হবে। সো দিস ইজ দি অর্ডার অফ দি আয়নাইজেশন এনার্জি, মলিকিউলস এর পার্সপেক্টিভে দেখলে আমরা এটা বলবো। এখন এই আইডিয়াটা, সিমিলার আইডিয়া, ধরো তোমাকে বলা হলো এইচএফ, HCl, HBr আর HI, মানে এইটা, এখানে আমরা I1 ডিক্রিজেস বলছি এটা, তাই তো। আর এই পরেরটাতে এই HI, ধরো তোমাকে বলা হলো ইনক্রিজিং ইনক্রিজিং অর্ডার অফ আয়নাইজেশন এনার্জি, ইনক্রিজিং অর্ডার মানে যেটা সব থেকে কম সেটা আগে দিতে হবে। সব থেকে কম কোনটা হবে বলো? দেখো ইলেকট্রন তো এই লোন পেয়ার থেকে বেরোবে, তা সব থেকে সহজ বার করা আয়োডিন থেকে, আয়োডিনের ইলেকট্রোনেগেটিভিটি সব থেকে কম, তাহলে HI লেসার দ্যান HBr লেসার দ্যান HCl লেসার দ্যান HF, তাই তো। তো একই ধরনের আইডিয়া আমরা তো বলতে পারি এরকম, দেখো একই ধরনের আইডিয়া আমরা এরকম ভাবে দেখাতে পারি যে ধরো তোমাকে বলা হলো H2O, H2
পরের পাতায় যাই, হ্যাঁ, গোয়িং টু নেক্সট পেজ। H2O, H2S, H2SC, H2TE, গ্রুপ 16 এর ক্ষেত্রে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম। এবং দেখো ওয়ান্স এগেন লোন পেয়ার, এই লোন পেয়ার গুলো যেগুলো আছে সেগুলোকে আমাকে বার করতে হবে। খুব অবভিয়াসলি সব থেকে কম হবে হচ্ছে H2T, ইলেকট্রোনেগেটিভিটি টেলুরিয়ামের সব থেকে কম। I1 of this lesser than H2AC, lesser than H2S, lesser than H2। তার মানে এরকম সিম্পল টাইপের কোয়েশ্চেন কিন্তু দিয়ে দিতে পারে। অ্যাপারেন্টলি দেখে মনে হতে পারে যে এটা একটু শক্ত, কিন্তু তা নয়, খুব সহজ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দু একটা ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে আলোচনা করি। ইলেকট্রোনেগেটিভিটি, আমরা আয়নাইজেশন এনার্জি নিয়ে অনেক কিছু আলোচনা করলাম। এবার আমরা ইলেকট্রোনেগেটিভিটি নিয়ে কিছু ট্রেন্ডস নিয়ে আলোচনা করছি। বুঝতেই পারছো আমাদের আলোচনাটা আমরা রেস্ট্রিক্ট করছি টু এমসিকিউ টাইপ অফ কোয়েশ্চেন। তোমাদের একটা বেসিক আইডিয়া পিরিয়ডিক টেবিলের কিছুটা ডেভেলপ করেছি অলরেডি ইন ইয়োর অনার্স ক্লাসেস। Now we are applying that idea to explain but to answer majorly the MCQ type of questions. আচ্ছা, তাহলে এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি, তোমাদের ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে জাস্ট একটু মনে করিয়ে দিই, তিনটে স্কেল ছিল, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি আমরা বলেছিলাম যে পাউলিং স্কেল, পাউলিংস বন্ড এনার্জি স্কেল, পাউলিংস বন্ড এনার্জি স্কেল, তাই তো? পাউলিংস বন্ড এনার্জি স্কেল ছিল। এবং এই পাউলিংস বন্ড এনার্জি স্কেলেতে আমরা বলেছিলাম যে দিস ইলেকট্রোনেগেটিভিটি, দিস কাই পি যদি বলি, দিস পাউলিংস বন্ড এনার্জি স্কেল ইলেকট্রোনেগেটিভিটির আমরা এক্সপ্রেশনটা কি লিখেছিলাম, জাস্ট আ মিনিট, ভ্যালুস গুলো দিতে হবে। জাস্ট হোল্ড অন, আমি একবার ভ্যালুস গুলো বইটা দেখে, আমি গ্রাফটা ইয়েতে দেখে বলছি, নোটটা দেখে। দেখো পাউলিং স্কেলেতে আমরা এরকম বলেছিলাম যে এদেরকে পাউলিংস বন্ড এনার্জি স্কেল আমরা বলেছিলাম। সে পাউলিংস বন্ড এনার্জি স্কেলে সেখানে আমরা কিরম বলেছিলাম, ইটস লাইক দিস, কাই এ মাইনাস কাই বি, ঠিক আছে? দিস ইকুয়ালস 0.102 রুট অফ ডেল্টা এ বি, ঠিক আছে? যেখানে আমরা জানি যে ডেল্টা এ বি, where this delta AB, this is the what, ion covalent resonance energy। মনে পড়ছে আমরা আসলে E আর B এই বন্ড ছিল আমাদের। আমরা বলেছিলাম যে দেখো ই এ এ, ই বি বি আর ই এ বি, these are the bond energies, these are the different bond energies আমাদের তিনটে বন্ডের। এবং সেখান থেকে আমরা বলেছিলাম দেখো এই আয়ন কোভালেন্ট রেজোন্যান্স এনার্জি, দিস ইজ ই এ বি মাইনাস জিওমেট্রিক মিন অফ ই এ এ অ্যান্ড ই বি বি। মনে পড়ছে তো?
তাহলে এইটা হচ্ছে আয়ন কোভালেন্ট রেজোনেন্স এনার্জি। এবং আমরা যদি এইগুলোকে মানে এই বন্ড এনার্জিজ, if all these bond energies are expressed in kilojoule mole inverse, kilojoule mole inverse, ঠিক আছে, আমরা যদি এগুলোকে তোমার কিলোজুল মোল ইনভার্সে বলি, তাহলে আমাদের এই এক্সপ্রেশনটা এরকম হচ্ছে। আদারওয়াইজ আমরা যদি কিলো ক্যালোরি মোল ইনভার্সে বলি, তাহলে এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হবে, কনস্ট্যান্টের ভ্যালুটা একটু চেঞ্জ হবে, তাই তো? অর্থাৎ আমরা যদি বলি ইফ bond energies are expressed in kilocalorie, kilocalorie mole inverse, কিলোক্যালোরি মোল ইনভার্স হলে আমাদের এক্সপ্রেশনটা একটু চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম দেখো কাই এ মাইনাস কাই বি ইকুয়ালস 0.208 ইন্টু ডেল্টা এবি। এবং সেখান থেকে আমরা বলেছিলাম, যেটা পাউলিংস বন্ড এনার্জি স্কেলে বলা হয়েছিল আর কি, যে এখান থেকে অ্যাজিউমিং দ্যাট দি ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন টু বি 4.0, এটা আরবিট্রারিলি ধরে, the electronegativity of large number of elements, they were determined from bond energy data, তাই তো? তাহলে এরকম বন্ড এনার্জি ডেটা দিয়ে এইভাবে ডিটারমিন করা হয়েছিল। তাহলে এরকম তোমাকে এইটার থেকে কোয়েশ্চেন্স দিতে পারে, অঙ্ক দিতে পারে। ধরো ন্যাট টাইপ কোয়েশ্চেন্স যেগুলো, ঠিক আছে, দেখবে ন্যাটের 1 নম্বরও হয়, 2 নম্বরও হয়। তো এরকম একটা সহজ কোয়েশ্চেন দিয়ে দিতে পারে, ন্যাট টাইপ কোয়েশ্চেন। এখন এটার সঙ্গে মেইন যেটা বলার আমার, সেটা হচ্ছে দেখো এটার সঙ্গে আমরা আম, তোমার পাউলিং স্কেলের সঙ্গে আমরা এটার পর মুলিকান স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি বলেছিলাম। তখন আমরা বলেছিলাম দেখো এই মুলিকান স্কেলেতে, দেখো এই মুলিকান স্কেল, দেখো মুলিকান স্কেলে আমাদের কি বলা হয়েছিল? মুলিকান স্কেলে আমরা বলেছিলাম যে যে দিস ইলেকট্রোনেগেটিভিটি অফ এনি এলিমেন্ট, এই কাই এম বলছি, ঠিক আছে, chi m Mulliken's electronegativity, this is the property of the element itself and it depends upon two fundamental properties, একটা হচ্ছে ionization energy আর একটা হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি, দুটোই ইন ইলেকট্রন ভোল্টস, তাই তো, ডিভাইডেড বাই 2। এইভাবে Mulliken's electronegativity বার করা হয়, ঠিক আছে। এবং all these they are expressed in electron volts। তা এখন আমরা জানি যে আম, এই ইলেকট্রন ভোল্টস থেকে আমি যদি অন্য ইউনিটে দেয়া থাকে, এই ভ্যালুস গুলো আমাকে যদি অন্য ইউনিটে দেয়া থাকে, দেন হোয়াট হ্যাজ টু বি ডান, সেটা আমি একটু দেখিয়ে দিই। তোমাকে বলা হলো যে ইফ ionization energy and electron affinity are expressed are expressed in are expressed in say কিলোজুল মোল ইনভার্স, কিলোজুল মোল ইনভার্স, মানে যদি কিলোজুল মোল ইনভার্সে এক্সপ্রেস করে, তখন এই মুলিকানস ইলেকট্রোনেগেটিভিটি, তখন এই মুলিকানস ইলেকট্রোনেগেটিভিটি অফ অ্যান এলিমেন্ট, this will be given by ionization energy in kilojoule mole inverse plus electron affinity in kilojoule mole inverse ডিভাইডেড বাই, মানে এটাকে তুমি কিলোজুল মানে ইলেকট্রন ভোল্ট থেকে, মানে কিলোজুল মোল ইনভার্স থেকে তুমি ইলেকট্রন ভোল্টে কনভার্ট করছো, তখন তুমি এটা 96.5, ঠিক আছে, 96.5 if electron মানে if ionization energy and electron affinity are expressed in kilojoule mole inverse। আর যদি কিলো ক্যালোরি মোল ইনভার্সে থাকে, তার মানে আমরা বলতে চাইছি if ionization energy and electron affinity, these are expressed in kilocalorie mole inverse। kilocalorie mole inverse হলে সেক্ষেত্রে তুমি কি করবে, এই Mulliken's electronegativity, this will be given by ionization energy kilocalorie mole inverse plus electron affinity in kilocalorie mole inverse divided by 2 into 23.06, 23.06, 23.06, ঠিক আছে।
তাহলে এই দুটো কনভার্সন ফ্যাক্টর একটু মনে রাখবে, তাহলে সুবিধা হবে দেখবে অঙ্ক করতে। এর সঙ্গে আর একটা ইম্পর্টেন্ট জিনিস ধরো, সেটা হচ্ছে আয়নাইজেশন এনার্জি এবং ইলেকট্রন অ্যাফিনিটি। এটা যদি তোমাকে মানে সরি, তোমাকে যদি একটা এক্সপ্রেশন বলে যে পাউলিংস ইলেকট্রোনেগেটিভিটির সঙ্গে মুলিকানস ইলেকট্রোনেগেটিভিটির এক্সপ্রেশন, ইউ ক্যান ইউজ দিস এক্সপ্রেশন। পরীক্ষার মানে ন্যাট কোয়েশ্চেনের জন্য ইউজ দিস এক্সপ্রেশন। সো দিস ইজ হাউ উই ক্যান রিলেট পাউলিংস ইলেকট্রোনেগেটিভিটি অ্যান্ড মুলিকানস ইলেকট্রোনেগেটিভিটি। ধরো তোমাকে মুলিকান ইলেকট্রোনেগেটিভিটি দেওয়া আছে, সেখান থেকে ধরো তোমাকে বলা হলো যে লেট কাইএম অফ ক্লোরিন, ক্লোরিনের ধরো তোমাকে বলা হচ্ছে মুলিকানস ইলেকট্রোনেগেটিভিটি বলে দেওয়া হলো সে 8.296, ঠিক আছে। দিয়ে বললো যে হোয়াট শুড বি দি পাউলিংস ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন, ক্লোরিনের পাউলিংস ইলেকট্রোনেগেটিভিটি কত হবে। তুমি তখন কি করবে, কাই পি ইকুয়ালস 1.35 root of 8.296 minus 1.37. So this is an arbitrary expression. দেখো ওটা করলে কি হয়, আমি করছি তোমরা করো, করে দেখো উত্তরটা মিলছে কিনা, ভ্যালুটা কি আসছে দেখো। তাহলে আমি করবো হচ্ছে স্কোয়ার রুট অফ 8.296 এটা স্কোয়ার রুট ইন্টু 1.35 is equal to minus 1.37, 1.37 আমার যেটা আসছে 2.51, ঠিক আছে। তোমরা একটু চেক করে নেবে, 2.52, 2.52। সো তোমাকে একটা দেয়া থাকলে অন্যটা তুমি বার করতে পারছো এইভাবে, হলো। এখন এটার সঙ্গে তোমাদের আরেকটা এক্সপ্রেশনও মনে আছে নিশ্চয়ই, দ্যাট ইজ দি অ্যালরেড রোকো স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি বা অ্যালরেড রোচাও স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি, কাই এ আর, মনে পড়ছে? অ্যালরেড অ্যালরেড রোচো স্কেল অফ ইলেকট্রোনেগেটিভিটি। সেখানে আমাদের কি ছিল এক্সপ্রেশনটা, 0.359 ইন্টু জেড স্টার বাই আর কোভালেন্ট স্কোয়ার প্লাস 0.744। কিছুই নেই, জেড স্টারটা বার করতে হবে। যেখানে জেড স্টার যখন বার করবে, দেখো দিস হ্যাজ টু বি এক্সপ্রেসড ইন অ্যাংস্ট্রম ইউনিট, ঠিক আছে। তো যদি বার করতে দেয়, দিস হ্যাজ টু বি এক্সপ্রেসড ইন অ্যাংস্ট্রম ইউনিট। আর একটু দেখে নেবে, জেড স্টারটা যখন বার করছো, দিস ইজ জেড মাইনাস এস। যেখানে ধরো তোমাকে ফ্লোরিনের কথা বলবো, ফ্লোরিন তুমি জানো, ধরো ফ্লোরিনের তোমাকে এরকম বার করতে দিল, ফ্লোরিনের তোমায় যদি বার করতে দেয় এ আর ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে তুমি এখানে ফ্লোরিনের এসটা কিভাবে বার করবে। তো ফ্লোরিন তুমি কি হলো, আরে হ্যাঁ, সো ফ্লোরিন, দিস ইজ 1s2 2s2 2p5, তাই তো। তার মানে তুমি স্লেটার্স রুল অনুযায়ী 1s2 2s 2p7, and you have to consider all the 7 electrons। তুমি তার মানে এটা 7 ইন্টু 0.35 করবে, প্লাস এটা 2 ইন্টু 0.85 করবে, তাই তো। তাহলে এইটাকে তুমি করে নিয়ে এবার বার করবে, রেস্ট ইউ নো হাউ টু ডু ইট। মানে এই অঙ্কগুলো যখন করবে একটুখানি কেয়ারফুল থাকবে, একবার রিভাইজ দিয়ে নেবে, মানে প্রিভিয়াস যে আলোচনা হয়েছিল সেগুলো রিভাইজ। এবার নেক্সট আমরা চলে আসবো রিগার্ডিং দ্য ট্রেন্ডস, সাম অফ দ্য ট্রেন্ডস ইন ইলেকট্রোনেগেটিভিটি। দেখো এই ইলেকট্রোনেগেটিভিটি ট্রেন্ডস নিয়ে আমরা, দেখো ওয়ান সেকেন্ড এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, এগুলি সব থেকে সমস্যাদায়ক হয়। সো উই শ্যাল ডিসকাস উইথ ফার্স্ট ট্রেন্ডস ইন দি পি ব্লক এলিমেন্টস, অর্থাৎ আমরা গ্রুপ 13 14 15 এইগুলো নিয়ে আমাদের আলোচনা ফার্স্টে হবে।
পরের পাতায় যাচ্ছি। সো ধরো আমরা গ্রুপ 13টার ক্ষেত্রে আসছি। দেখো গ্রুপ 13 তোমরা জানো যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখন তুমি ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুস গুলো যদি দেখো, আমি পাশে লিখে দিচ্ছি ইচ্ছে করে তোমাদের যাতে সুবিধা হয়। সে যে কোনো ইলেকট্রোনেগেটিভিটি দেখো, আমরা ধরো এটাকে মোস্ট প্রবাবলি এআর স্কেলে আছে, অ্যালব্রেট রোকো স্কেলে, বাট আই এম নট শিওর, বাট স্টিল যে স্কেলেই থাকুক সবকটাই একই স্কেলে আছে। এটা হচ্ছে 2.04, দিস ইজ 1.61, এটা হচ্ছে 1.81। বুঝতেই পারছো উইথ রেসপেক্ট টু ফ্লোরিন বেরিয়েছে 1.78, 1.62। ঠিক আছে, তাহলে দিজ আর দি ইলেকট্রোনেগেটিভিটিস উইথ রেসপেক্ট টু ফ্লোরিন, যেটা আমরা 4.0 আরবিট্রারিলি ধরা হয়েছে উইথ রেসপেক্ট টু দিস। নাও দিজ আর দি ভ্যালুস। এখন তোমাকে যদি নর্মালি গ্রাফিক্যালি তুমি যদি রেপ্রেজেন্ট করো, হোয়াট ইজ দি এক্সপেক্টেড ট্রেন্ড, মানে আমরা এই ইলেকট্রোনেগেটিভিটি ভার্সেস এইদিকে ধরো পিরিয়ড, মানে ধরো এখানে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে কি হচ্ছে, যত সাইজ বাড়ছে অর্থাৎ তত ইট বিকামস, ওয়ান শুড এক্সপেক্ট দ্যাট ইট শুড বিকাম মোর অ্যান্ড মোর ইলেকট্রোপজিটিভ। তার মানে আমাদের যত সাইজ বাড়বে তত ইলেকট্রোনেগেটিভিটিটা কমা উচিত, তাই তো এরকম হওয়া উচিত। কারণ তত ইলেকট্রন নেওয়ার ক্ষমতা কমে যাবে। তা বোরন দেখো সব থেকে উপরে আছে, বোরন থেকে অ্যালুমিনিয়াম কমছে, কমার পর গ্যালিয়ামে কিন্তু বাড়ছে দেখো। ঠিক আছে, সো দের ইজ এ স্লাইট ইনক্রিজ এট গ্যালিয়াম, স্লাইট ইনক্রিজ এট গ্যালিয়াম। আবার ইন্ডিয়ামে দেখো দের ইজ আ স্লাইট ডিক্রিজ, মানে এটা যেরকম এক্সপেক্টেড ডিক্রিজ করছে, স্লাইট ডিক্রিজ ইন্ডিয়ামে। আর থ্যালিয়ামে এসে দেখো ইট ডিক্রিজেস শার্পলি এট থ্যালিয়াম, এরকম হচ্ছে। তাহলে আমাদের এখানে এই যে রিভার্সালটা হচ্ছে, দিস রিভার্সাল, ঠিক আছে, তাহলে এই যে রিভার্সালটা, এই রিভার্সালটা আমরা এক্সপ্লেন করতে পারছি, দিস ইজ ডিউ টু ডিকন্ট্রাকশন, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বেড়ে যাচ্ছে, যার ফলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়ছে। তাহলে তোমার ইলেকট্রোনেগেটিভিটি তুমি দেখতে পাচ্ছ, অর্ডার অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি হচ্ছে বোরন, তারপর হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরকম হচ্ছে, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, তারপর আমরা দেখতে পাচ্ছি দিস ইজ ইন্ডিয়াম। এইরকম দিচ্ছি ধরো চারটে দিলে, অর্থাৎ এই দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দুটো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি জাস্ট থ্যালিয়ামের ইলেকট্রোনেগেটিভিটি ভ্যালুটা একবার চেক করছি, আমার একটু ডাউট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটিটা এক্সাক্ট ভ্যালুটা দিয়েছে কিনা। লেট মি চেক দ্য ভ্যালু। তোমরা একটু দেখো, নেটটা দেখো একটু প্লিজ। সো ইলেকট্রোনেগেটিভিটি অফ থ্যালিয়াম, হ্যাঁ ঠিকই আছে। নাও আমরা পরের পাতায় যাচ্ছি। নেক্সট আমরা গ্রুপ 14 এ আসছি। দেখো ইফ ইউ লুক এট গ্রুপ 14, গ্রুপ 14 এই কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এখানে কিন্তু ট্রেন্ডটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। তাও এখানে তুমি যদি দেখো, এই কার্বনের সব থেকে বেশি হওয়া উচিত কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড, এই ইলেকট্রোনেগেটিভিটি এইভাবে কমা উচিত ছিল। ঠিক আছে, তো কার্বনের দেখবে দিস ভ্যালু ইজ 2.55, থেকে সিলিকনের শার্পলি কমছে 1.9। তাহলে কার্বন থেকে সিলিকন দের ইজ এ শার্প ডিক্রিজ।
এবার সিলিকন থেকে জার্মেনিয়াম যখন আসছো এই ভ্যালুটা হয়ে যাচ্ছে কিন্তু 2.01, 2.0, so there is a slight increase, এই ইনক্রিজ হচ্ছে কিন্তু স্লাইট। ওয়ান্স এগেন এটা কেন হচ্ছে? ডিকন্ট্রাকশন, ডিকন্ট্রাকশনের জন্য এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে, এটা বেড়ে যাচ্ছে। এবার টিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে 1.96, এটা 1.90 ছিল, তো 1.96 একটু কমছে। আর লেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে ইট বিকামস 2.33। মানে লেডের ক্ষেত্রে নিশ্চয়ই এফ কন্ট্রাকশনের এফেক্টটা জোরদার হচ্ছে। সো এফ কন্ট্রাকশন, এখানে এফ কন্ট্রাকশন এফেক্টটা নিশ্চয়ই জোরদার হচ্ছে। তাহলে আমরা অর্ডারটা কি বলছি তাহলে দেখো, তাহলে অর্ডার অফ ইলেকট্রোনেগেটিভিটি ইজ কার্বন গ্রেটার দ্যান লেড গ্রেটার দ্যান জার্মেনিয়াম। বুঝতে পারছো? মানে তুমি লক্ষ্য করো প্রথমটাতেই কার্বন সব থেকে বেশি, তারপর লেড, তারপর জার্মেনিয়াম, ঠিক আছে? আর সিলিকন সব থেকে কম, তারপর আসছে টিন, আর তারপর সিলিকন আসছে কিন্তু। তাহলে এটা মাথায় রেখো, সিলিকনের ইলেকট্রোনেগেটিভিটি কিন্তু খুব কম। সো দিস গ্রেটার দ্যান টিন, গ্রেটার দ্যান সিলিকন। তাহলে গ্রুপ 14 এর অর্ডারটা এরকম হচ্ছে, বলো? তাই গ্রুপ 13 14 এর অর্ডারটা মাথায় রাখবে। 15 এর অর্ডারটা অতটা ঝামেলাদায়ক, অতটা ডিফিকাল্ট নয়, মানে অতটা ইম্পর্টেন্ট নয় আর কি সেই রেসপেক্টে, ঠিক আছে? তো আর 16 17 এ তো জেনারেল ট্রেন্ড ইজ ফলো, ওখানে কোনো অ্যাজ সাচ চেঞ্জ হয় না। এখন এই ইলেকট্রোনেগেটিভিটির রেসপেক্টে তোমাদের একটা টার্ম আমরা বলেছিলাম, দেখবে একটা টার্ম ইউজ করেছিলাম, গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, মনে পড়ে? গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি। The group electronegativity মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি অফ আ গ্রুপ অফ অ্যাটমস, তাই তো? ইলেকট্রোনেগেটিভিটি অফ এ গ্রুপ অফ অ্যাটমস। এখন তোমাকে এই আইডিয়াটা নিয়ে ধরো তোমাকে বললো যে অর্ডার অফ গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, অর্ডার অফ গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, ঠিক আছে? তোমার কি কি বলা হলো? এই NO2+, অর্ডার অফ গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি NO2+ বললো, ধরো OH বলা হলো, মানে এই গ্রুপস গুলো যারা একটা কোভালেন্ট বন্ড করে আছে পাশের অ্যাটমের সঙ্গে। তারপর বলা হলো সে কার্বক্সিলিক অ্যাসিড, এও ইলেকট্রোনেগেটিভ গ্রুপ তো বটেই, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে এখানে। আর ধরো CF3 আর সি ট্রিপল বন্ড N। এখন গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি দেখো, যেটার উপর পজিটিভ চার্জ থাকবে সে তো সব থেকে বেশি ইলেকট্রন ডেন্সিটি টানবে, তাহলে তার গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি উইল বি দি হাইয়েস্ট। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বলতে পারি NO2+, ঠিক আছে? ইফ ইউ রিমেম্বার, দেখো NO2+, এই গ্রুপটার ক্ষেত্রে আমরা বলতে পারি this will have the highest electronegativity, this greater than C triple bond N cyanide, followed by hydroxide, followed by carboxylic acid COOH। দেখো তুমি বুঝতে পারছো যে সায়ানাইড কিন্তু হাইলি ইলেকট্রোনেগেটিভ গ্রুপ, সায়ানাইডটা, ঠিক আছে? মানে অলমোস্ট ফ্লোরাইডের কাছাকাছি। তারপর দেখো অক্সিজেন ডোনার দিয়ে যেটা হচ্ছে সেটা, তারপর কার্বন ডোনার দিয়ে আসছে এইটা, ঠিক আছে? অ্যান্ড তারপর আবার CF3, তিনটে ফ্লোরাইড এটা দিয়ে। সো সো দিস ইজ দি অর্ডার অফ গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি, মাথায় রেখো একটু। আচ্ছা, নেক্সট আমরা আসবো হচ্ছে দু একটা ইলেকট্রন অ্যাফিনিটি রিলেটেড আমরা আলোচনা করব। আচ্ছা, সেটা আমার মনে হয় নেক্সট ক্লাসে করলেই বেটার হবে।